ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, ওঠোনি? আরে, অ্যালার্ম বাজেনি তো। 6:30 বেজে গেল নাকি? একবার টিভিটা খোলো শিগগির। এত সকালে রুদ্রর মুখে টিভি খোলার কথা শুনে মুহূর্তে ঘুমটা চটকে গেল পৃথার। গলাটা কেমন যেন বন্ধ হয়ে আসতে লাগলো তার। কাঁপা কাঁপা গলায় বলে উঠল সে, কি হয়েছে রুদ্র? সত্যি করে বলো। তুমি টিভিটা খোলো। আমি পথেই আছি। জাস্ট ঢুকবো কিছুক্ষণের মধ্যে। পৃথার যেন আর হাত পা কাজ করছে না। এমন কি হলো যে সকালে রুদ্র টিভি খুলতে বলল? ভাবতে ভাবতেই কোনো রকমে উঠে টিভিটা অন করলো পৃথা। ঘুরিয়ে নিউজ চ্যানেলে দিতেই রিমোট হাতে ধপ করে বসে পড়ল সে মাটিতে। না না, এ হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। প্রায় মিনিট কুড়ির মধ্যেই ঘরে ফিরল রুদ্র। গত দুদিন সে দিল্লিতে একটি সেমিনার উপলক্ষে ছিল। ডোরবেল কয়েকবার বাজিয়ে সে বুঝতে পারল ভেতরের অবস্থা বেগতিক। নিজের কাছে রাখা ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা বের করে ঘরে ঢুকলো তখন রুদ্র। পৃথা তখনও বেডের পাশে মাটিতে বসে আছে। টিভিতে দেখিয়ে যাচ্ছে খবর। আজ ভোরের দিকে শিয়ালদহ আজমের এক্সপ্রেসের 5টি বগি একটি মালগাড়ির সাথে ধাক্কায় লাইনচ্যুত হয়েছে। আপাতত জানা গেছে 9 জন নিহত, প্রচুর আহত। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। স্ক্রিনের নিচ দিয়ে ধীর গতিতে গড়িয়ে চলেছে হেল্পলাইন নাম্বারগুলো। রুদ্র এসে পাশে বসতেই ওকে খামচে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল পৃথা। রুদ্র ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো, খারাপ কেন ভাবছি আমরা? কিছু নাও তো হতে পারে। তোমার কাছে দাদার টিকিটের পিএনআর নাম্বারটা আছে? না, আমি যে কিচ্ছু জানি না। শুধু জানি ও তৎকাল কেটেছিল। সিট নাম্বার তো কিছু বলেনি। কি হবে রুদ্র? দাঁড়াও, বৌদিকে একটা ফোন করি। ওনার মনের অবস্থাটাও একবার ভাবো। প্লিজ, একটু শান্ত হও সোনা। আমি আগে একটু কলকাতার বাড়ির খবর নিয়ে দেখি। অতঃপর রুদ্র কলকাতা শ্বশুরবাড়িতে ফোন লাগায়। হ্যালো বৌদি, খবরটা পেয়েছো? দাদার। অপর প্রান্তে কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর, রুদ্র, তোমাদেরই কল করতে যাচ্ছিলাম। কী সব যে হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমার একা খুব অসহায় লাগছে। না না বৌদি, এত ভেঙে পড়ার কিছু হয়নি। এমনও তো হতে পারে যে দাদা সম্পূর্ণ সুস্থ আছে। কি বলছো রুদ্র? গাড়িটা পুড়ে গেছে তো? পুড়ে গেছে বলে তো শুনিনি। ট্রেনটার কটা বগি লাইনচ্যুত হয়েছে, আর তাতে দাদা ছিল কিনা? মানে? তুমি নিউজ দেখো ঠিক করে। কাল দাদা যে ট্রেনে উঠেছিল সেটা আজমের এক্সপ্রেস ছিল তো? হ্যাঁ, সেটাই তো। আমার মাথাটা কাজ করছে না। কি বলতে কি বলে ফেলছি। সেই, এই অবস্থায় মাথা ঠিক রাখাটাই যে দায়। বলছি কি বৌদি, দাদার টিকিটের পিএনআর নাম্বারটা আছে কি? না, সেসব তো জানি না। কোন বগিতে ছিল? দাঁড়াও, একটু মনে করে দেখি। সব কেমন গুলিয়ে যাচ্ছে আমার। আমি একটু পরে ফোন করছি তোমায়। রুদ্র বুঝতে পারল এই অবস্থায় বৌদির মাথা কাজ করছে না। কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে তো জানতে হবে অ্যাটলিস্ট। তাও প্রায় আধা ঘন্টার মধ্যে বৌদির কোনো কল না ঢোকায় বাধ্য হয়ে তার মানসিক সুস্থতার খবর জানতেই কল করল রুদ্র। এদিকে পৃথাকেও সামলানো মুশকিল হয়ে পড়েছে। মা বাবা চলে যাওয়ার পর থেকে এই দাদাই ছিল ওর বাপের ঘরের একমাত্র প্রাণের সম্পর্ক। একটা খবর অন্তত নিতে তো হবেই। কিন্তু বৌদির ফোনটা প্রায় মিনিট 10 ধরে এনগেজড হয়ে আসছে। রুদ্র ভাবল সবাই খবর নিচ্ছে বোধহয় শুনে। তারপর ফোনের স্ক্রিনে ভেসে উঠল মিঠু কলিং। হ্যাঁ, হ্যালো বৌদি, কিছু জানতে পারলে? বৌদির কান্না তীব্র স্বরে, আমার সর্বনাশ হয়ে গেছে গো। তৎকাল কোচটার খুব খারাপ অবস্থা। বলছে কেউ বেঁচে নেই নাকি। কি হবে রুদ্র? একটু শান্ত হও বৌদি। আমরা আজই ফ্লাইটে কলকাতা আসছি। আমাকে বগির নাম্বারটা একটু বলো। B2। দাদা কি একাই আসছিল এলাহাবাদে? না, সাথে কেউ ছিল? রজতদাও ছিল। রজতদা মানে দাদার বিজনেস পার্টনার? বুঝে আসা গলায় বৌদি হ্যাঁ জানিয়ে ফোন রাখলো। রুদ্র বিন্দুমাত্র সময় নষ্ট না করে কল লাগালো রেলের হেল্পলাইন নাম্বারে। আর যা কথাবার্তা হলো তাতে তো রুদ্র আর পৃথা সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল আরও। এ কি করে সম্ভব?
শুনেছে বটে যে এ সময় মৃতদেহগুলো নিয়ে সরকারি কারসাজি হয়। গুনতির হিসেবে কাটাছিঁড়ে হয়ে লাখ টাকার অঙ্ক চাপা পড়ে যায় পাশবিকতার চরম নোংরামোতে। কোনো মৃতের শেষকৃত্য করার ইমোশনগুলো ঠুনকো হয়ে যায় অর্থের মূল্যে। এমন সময় পৃথা বলে উঠল, কিন্তু তাহলে ওরা এটা কেন বলছে যে রজত সেন ট্রেনে ছিলেন? দাদা কি ছিল না তাহলে? কিছুই বুঝতে পারছি না পৃথা। বৌদি বলল ওরা একসাথেই ছিল এক বগিতে। আচ্ছা, দাদা কাল ট্রেনে উঠে তোমায় কল করেনি? আমি তো ওকে বলেছিলাম দুপুরে যে আমার ফোনটা সার্ভিসিংয়ে দিয়েছি, তাই ট্রেনে উঠে তোমাকে জানাতে। আমাকে দাদা বাড়ি থেকে বেরিয়ে একবার কল করেছিল, এই ধরো 8:30 নাগাদ। জানালো 11:05 ট্রেন শিয়ালদহ থেকে। ব্যাস এইটুকুই। আসলে আমি তো ট্রেনেই ছিলাম, টাওয়ার কেটে কেটে যাচ্ছিল, তাই হয়তো পরে আর ফোন করে পাননি। আমাকে ল্যান্ডলাইনে তো একবার কল করতে পারতো। দাদা তো জানোই, বরাবর মোবাইলে কথা বলেন, ল্যান্ডলাইন নাম্বারটা সেভ করেও রাখতে চান না। উনি বলেন এসব প্রাগৈতিহাসিক যুগের ফোন, অর্ধেক সময় নাকি কোমাতেই থাকে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি ফ্লাইটের টিকিট করে নিচ্ছি লখনৌ থেকে। নইলে আজ এখান থেকে কলকাতার দিকে তৎকাল টিকিট করলে কালকে ট্রেন পাবো। আর বেনারস থেকে পৌঁছতে সেই পরশু, দেরি হয়ে যাবে। তার চেয়ে কোনোভাবে লখনৌতে চলে যাই, ওখান থেকে ফ্লাইটে কলকাতায় যাব। আজই পৌঁছতে পারবো তাহলে। শিয়ালদহের কন্ট্রোল রুমে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে সঠিক খবরটা নিতে হবে। সেদিন সন্ধ্যের ফ্লাইটে রুদ্র আর পৃথা পৌঁছালো কলকাতায়। তারপর ক্যাব ধরে সোজা শিয়ালদহতে। সেখানে খবর নিয়ে জানলো ওখানে লিস্টেও দেখাচ্ছে প্রতিম দত্ত বলে একজনেরই টিকিট ছিল ট্রেনে তৎকাল কোচে, আর তিনি অনুপস্থিত ছিলেন। টিকিট চেকারের লিস্টে পরিষ্কার লাল কালির ক্রস আছে। পৃথার বুকে যেন একটা অলৌকিক আশার ঝলক দেখা দিল তাতে। কিন্তু বালিগঞ্জে নিজের বাড়ি ফিরে সে যা শুনল, তাতে আর শেষ আশাটুকু থাকলো না তার। সেখানে ঘরে ঢুকেই বৌদিকে আলু থালু বেশে বসে থাকতে দেখা গেল মেঝেতে। আর পাশে তার ছোট ভাই সোমু বসে সান্ত্বনা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে। জানা গেল প্রতিমদার গাড়ি নাকি শিয়ালদহ স্টেশনে আসার পথেই বাইপাসে পথের ধারে গাছের গায়ে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আর তাতে গাড়িটা এত বাজেভাবে পুড়ে গেছে যে কারো কোনো অস্তিত্ব খোঁজাও মুশকিল সেখানে। পৃথার যেন কেমন অস্থির লাগছে এসব শুনে। বৌদি এই 12 ঘন্টায় তো একবারও ফোন করে বলেনি এসব তাদের। পৃথার ঘোলাটে দৃষ্টিতে হাজার প্রশ্ন দেখে চোখের ইশারায় তাকে থামিয়ে দিয়ে রুদ্র বলল, আচ্ছা বৌদি, শিবুও তো ছিল দাদার সঙ্গে? না, শিবু ছেলে খুব অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে গিয়েছিল কাল। ঠিক সময়ে আসতে না পারায় বলেছিল যে রুবির কাছে দাঁড়াবে, আর বাকিটা পথ ও প্রীতমকে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে ফিরবে। তার আগেই যে। তো শিবু তোমায় কল করেনি কাল রাতে দাদার গাড়ি রুবির কাছে না আসায়? অবাক প্রশ্ন পৃথার। করেছিল তো, আমি তো সারা রাত তোমার দাদাকেই কল করে যাচ্ছিলাম, শুধু সুইচড অফ বলছিল। তো পুলিশে ফোন করনি কেন? করেছি তো ভোরবেলা, তারপরেই তো রুদ্রর ফোন এলো। কি সব যে হয়ে গেল। দাদা ট্রেনে ছিলেন না বৌদি, আমরা জেনেছি। হাউমাউ করে কেঁদে উঠল মিঠু। তবে কি ওই গাড়ি অ্যাক্সিডেন্টেই? কতবার বলেছিলাম গাড়িটা সার্ভিসিং করিয়ে নাও, ব্রেকে কিছু প্রবলেম হচ্ছিল বেশ কয়েক মাস ধরেই, শোনেনি। আমি সারাটা জীবন একা কি করে বাঁচবো এখন? একটু গলা নরম করে রুদ্র জিজ্ঞেস করলো, বৌদি, তুমি গাড়ির কথাটা জানলে কি করে? পুলিশ জানালো। আমাদের বলনি তো একবারও? পৃথার অবাক প্রশ্ন। কি আর বলবো বোন, আমার আর কিছু বলার ভাষা নেই। রুদ্র পৃথাকে একটু পাশের ঘরে আসার ইঙ্গিত দিয়ে ডাকলো। তারপর কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে গেল দুজনে। ওরা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে ইন্সপেক্টর মিস্টার রায়ের সাথে কথা বলে জানতে পারলো যে পুলিশকে পৃথার বৌদি মিঠু সকাল 7টা নাগাদ কল করে জানায় যে প্রায় 10 ঘন্টা ধরে উনি ওনার স্বামীকে ফোনে পাচ্ছেন না। তারপর পুলিশই বাইপাসের ধারে পোড়া গাড়িটা দেখে সকাল 9টা নাগাদ মিঠু দেবীকে কল করে জানান অ্যাক্সিডেন্টের খবরটা। তবে ট্রেনের দুর্ঘটনার ব্যাপারে পুলিশ কিছুই জানে না। স্পটে গিয়ে ওরা বডির বও পায়নি, পাওয়ার মতো অবস্থাও নয়। যেভাবে পুড়েছিল কারের সামনের দিকটা,
কোনো রকমে গাড়ির নাম্বারের শেষ ডিজিটগুলো পড়া যাচ্ছিল আর কি পেছনের দিক থেকে। পুলিশ এটাকে সাধারণ কার অ্যাক্সিডেন্টই ভাবছে আপাতত, কিন্তু সন্দেহ থেকে যায় পৃথা রুদ্রর মনে। বৌদি একবারও তাদের ফোনে কেন জানালো না? শুধুই কি শোকাহত অবস্থায় ছিল বলে? তাহলে রুদ্রকে সকালে বৌদি কোন গাড়ি পুড়ে যাওয়ার কথা বলছিল? পুলিশ তো বলছে বৌদিকে সকাল 9টায় জানিয়েছিল, আর রুদ্রর কল রেকর্ড বলছে রুদ্র প্রথম ফোন করেছিল বৌদিকে সকাল 7টা 52-তে। কোথাও যেন একটা হিসেবে চাপা গড়মিল পাচ্ছিল পৃথাও। দুজনে আপাতত বৌদির সামনে স্বাভাবিক থেকে পেছনে আরো কিছু খোঁজ খবর নেবে বলে ঠিক করলো। পরদিন সকালে পৃথা ওদের 5 বছরের পুরনো গাড়ির ড্রাইভার শিবুর বাড়িতে যাবে বলে ঠিক করলো, আর ফেরার পথে একটু দাদার বিজনেস অফিসেও যাবে। 7 বছর আগে 4 বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেছিল ওরা। তার কবছর পর সোমেনদা বেরিয়ে গেলেও দাদার সাথে রজতদা সৌভিকদা ছিলেন। সেখানে এখন কি অবস্থা কে জানে। রজতদার বডি এদিকে ওদের বাড়িতে নিয়ে এসেছেন ওর কাকা। শিবুর বাড়িতে যখন পৃথা রুদ্র পৌঁছালো তখন প্রায় সকাল 9টা। একটা বাড়ির নিচে দুটো ছোট ঘরে ভাড়া নিয়ে থাকে ওরা বাপ বেটাতে। আগেও কবার এখানে এসেছিল পৃথা। দরজায় কড়া নাড়তেই বছর 45-এর কাঁচা পাকা চুলের শিবু দরজা খুলল। তাদের দুজনকে দেখে যেন সে একটু ঘাবড়ে গেল বলে মনে হলো পৃথার। তারপর ঘরে নিয়ে গিয়ে বসায় ওদের সে। শিবুর ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখে পৃথা জানতে চায় কি হয়েছে ওর। শিবু জানায় তার ছেলে নাকি কলেজে ইউনিয়ন করত, ওই আজকালকার ছেলে ছোকরারা যেমন করে আর কি। আর তাতেই ঝামেলা শুরু হয়েছিল। একদিন রাতে বাড়ি ফেরার পথে ওকে আর একটা ছেলেকে মাঠের পাশে নির্জন পথে পেয়ে উদম পেটায় কিছু অন্য ইউনিয়নের ছেলে। সাথের ছেলেটি কোনো রকমে পালিয়ে গেলেও শিবুর ছেলে পিকলুর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। জমে মানুষে টানাটানি করে শেষে হাফ প্যারালাইজড অবস্থায় জীবিত ছেলেকে নিয়ে ঘরে ফেরে শিবু 4 মাস আগে। এখন ফিজিওথেরাপি, ওষুধ, ডাক্তার সবই চলছে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে এখনো পারে না সে। একটা ভালো ডাক্তার দেখানোও তো তার বাবার সাধ্যের বাইরে। দাদা জানতো এসব ঘটনা? হ্যাঁ, স্যার ম্যাডাম দুজনেই জানতেন। ছেলে হাসপাতালে থাকতে আমাকে অনেক সাহায্যও করেছিলেন তারা। পৃথা বুঝতে পারে তার বিয়ে হওয়ার পরের এই 1 বছরে বেনারস থেকে সে কত খবর জানতে পারেনি এখানকার। দাদাও তেমন কিছু বলতেন না, পাছে বোনের নতুন সংসারে সুষমেই কিছু ঘাটতি হয়। এসব কথোপকথনের পর রুদ্র 1 গ্লাস জল চাইল শিবুর কাছে। জল কেন? আমি চা করে আনি একটু, আপনারা বসুন। আরে না না শিবুদা, আমরা বসতে আসিনি। বুঝছই তো আমাদের মানসিক অবস্থাটা। আচ্ছা, যেটা জানতে এখানে আসা, তুমি পরশু বিকেলে তো ছেলেকে দেখাতে ডাক্তারের কাছে গিয়েছিলে, তো ফিরলে কখন? পৃথার প্রশ্ন। বিকেলে না, সন্ধ্যায়। খুব ভিড় হয় ওখানে, তাই ছেলেকে ঘরে রেখে ফিরতে প্রায় ধরো রাত 8:30 বেজে গিয়েছিল। তাই ম্যাডামকে ফোন করে জানাই যে দাদাবাবুর দেরি হয়ে গেলে একটু গাড়িটা নিয়ে বেরিয়ে আসুক। আমি রুবির কাছে থাকবো, কারণ ট্রেনের ব্যাপার তো, দেরি হলে চলবে না। তো তুমি এলে কখন রুবির সামনে? ও ওই 9টা নাগাদ হবে। নভেম্বর মাসের আবহাওয়াতেও শিবুর একটু যেন কপাল ভিজে চকচক করে উঠল। তারপর শিবু জল আনতে গেলে পাশে ছোট কাঠের গোল টেবিলের উপর রাখা কাগজের বাঁশটা হাতে নিয়ে ডাক্তারের নাম আর প্রেসক্রিপশনগুলোতে চটজলদি চোখ বুলিয়ে নিল রুদ্র। তার মিনিট 5-এর মধ্যেই ওরা বেরিয়ে এলো ওখান থেকে। রুদ্রর কথা মতো দুজনে একবার সেই ডাক্তারের ডিসপেন্সারিতে গেল। বিশেষ দরকারের আর্জি জানিয়ে ডাক্তারের দেখাও পেয়ে গেল তারা। আর কথাবার্তায় যা বুঝলো তাতে শিবুর কথা সত্যতাই প্রমাণিত হলো। এরপরে ওরা গেল প্রীতমের অফিসে। স্বভাবতই ওরা ঢুকতে একটা স্তব্ধ থমথমে পরিবেশ সৃষ্টি হলো সেখানে। 4 বন্ধুর হাতে হাত রেখে শুরু হওয়া বিজনেসের একমাত্র কাণ্ডারি সেখানে সৌভিক দাস এখন। সে ওদের দুজনকে কেবিনে নিয়ে গিয়ে কিছু অফিসিয়াল কথাবার্তা বলল। তারপর দুজনে অফিস থেকে বেরিয়ে কিছু দূর আসতেই পেছন থেকে এক অচেনা মহিলা কণ্ঠ ডেকে উঠল, পৃথা। পিছন ফিরে 1 বছর 30-এর মহিলাকে চোখে পড়ল পৃথার। মোড় ঘুরে দাঁড়িয়ে সে বলল, আমায় ডাকছেন? হ্যাঁ, আপনাকেই। একটু কিছু কথা বলতে চাই। আপনাকে তো ঠিক। আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। গত বছর আপনার বিয়েতেও এসেছিলাম।
অত লোকের ভিড়ে খেয়াল নেই হয়তো আপনার। আমি প্রতিমদার অফিসে কাজ করি। প্রতিমদা একসময় আমার পাশে ছিল বলে আমি ছোট্ট মেয়ে কোলে নিয়ে ওই বর্বরটাকে ছেড়ে আসার সাহস দেখাতে পেরেছিলাম। এখন আমি সিঙ্গেল মাদার। ওহো, আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম সুপ্রিয়া। আচ্ছা, বলে আরো কিছু শোনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে পৃথা আর রুদ্র। মেয়েটি এবার যা বলতে শুরু করে তাতে মোড় ঘুরে যায় গত দুদিনের নাটকের। হ্যাঁ, নাটকই বটে। পৃথা, তুমি বয়সে আমার চেয়ে ছোটই হবে। তুমি করেই বলছি তাই। সুপ্রিয়া নরম গলায় বলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল। তোমার বৌদির সাথে রজত সেনের একটা অন্যরকম সম্পর্ক ছিল। আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি আমি। আমাদের এবারের অ্যানুয়াল পার্টির দিন আমি পেছনের বাথরুমের দিকে গিয়ে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলাম ওদের। দাদাকে জানাননি? জানিয়েছিলাম, কিন্তু তাতে উল্টো আমাদের সম্পর্কটা খারাপ হয়েছিল। ওনার স্ত্রীর উপর অগাধ বিশ্বাস ছিল, আর হয়তো ভালোবাসাও। কিন্তু বিশ্বাস করো, ওই স্ত্রী ওনার যোগ্যই নয়। এসব প্রায় ৮-৯ মাস ধরে চলছিল। এর মধ্যে একদিন একটা ফাইলে সই করাতে রজতদার বাড়িতে গিয়ে আমি তোমার বৌদিকে দেখেছিলাম আবার। উনি তখন ধরা পড়ে গিয়ে বলেছিলেন যে রজতদার অসুস্থ স্ত্রীকে নাকি দেখতে এসেছেন সেখানে। যদি তাই হয়, তাহলে যখন প্রতিমদা অফিসের কাজে শহরের বাইরে ছিলেন, তখনই ওনাকে সেখানে যাওয়ার দরকার হলো। রজতদার স্ত্রী অসুস্থ নাকি? কি হয়েছে ওনার? মানসিকভাবে অসুস্থ। হয়তো চোখের সামনে এসব দেখেই কেমন একটা হয়ে গেছে। রোজ নাকি ঘুমের ওষুধ খেয়ে শুতে হয়। আমার কি মনে হয় জানো বোন, কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার হয়েছে প্রতিমদা। তোমার বৌদি করেছে রজতের সাথে প্ল্যানিং করে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি এক শয়তানের। উচিত শাস্তি হয়েছে তার। কিন্তু প্রতিমদা, সে তো নিষ্পাপ ছিল। কথাগুলো বলতে বলতে অঝরে কেঁদে ফেলল সুপ্রিয়া। পৃথা রুদ্র সন্দেহের অবয়ব যেন রূপ পেতে শুরু করলো এবার। পৃথা সুপ্রিয়ার কাঁধে হাত রেখে বলল, ভালোবাসতে নাকি আমার দাদাকে? অস্বীকার করি কি করে যে ও আমার মনের কতটা জায়গা অজান্তেই দখল করে নিয়েছিল। কিন্তু ওর দিক থেকে আমি শুধু বন্ধুই ছিলাম। তারপর তিনজনে মিলে সেদিন ঠিক করলো থানায় গিয়ে সব জানানো প্রয়োজন। সেখানে গিয়ে আগের দিনের পরিচয় হওয়া মিস্টার রায়কে এবার পৃথা সবিস্তারে জানালো সবটা। পৃথার মা মারা যান 2011-তে। তারপর প্রতিমদার প্রেম হয় মিঠুর সাথে। পৃথাদের এক আত্মীয়র বাড়িতেই ভাড়া থাকতো মিঠুদের পরিবার। অর্থনৈতিক অবস্থার মারাত্মক ফারাক ছিল পৃথাদের সাথে মিঠুদের। কিন্তু প্রতিমদা ভালোবেসে ফেলায় বাড়িতে বাবার আপত্তি থাকা সত্ত্বেও বিয়ে হয়ে যায় ওদের 2013 শুরুতে। এদিকে প্রতিমদা তখন ব্যবসায় ভালো মতো প্রতিষ্ঠিত ছিল। দোতলা বাড়ি, গাড়ি সব হাতে। তারপর বাবাও মারা যান 2014-তে। 2016-তে পৃথার বিয়ে হয়ে যায় রুদ্রর সাথে। 2016-তে পৃথার বিয়ে হয়ে যায় রুদ্রর সাথে। দাদার প্রেমের আগে থেকেই ওদের প্রেম ছিল। রুদ্র এখন বেনারস ইউনিভার্সিটির প্রফেসর। বিয়ের পর থেকে পৃথা স্বামীর সাথে বেনারসেই থাকে। প্রতিমকে বিজনেসের কারণে মাঝে মধ্যেই কলকাতার বাইরে যেতে হতো। সেই কারণে গত পরশু উনি এলাহাবাদে আসছিলেন। আর ফেরার পথে বোন পৃথার বাড়িতেও যাওয়ার কথা ছিল। তারপর বাকি কথাগুলো, যা থেকে সন্দেহের উদ্রেক হয় ওদের তিনজনের, এক এক করে পুলিশকে জানালো রুদ্র, পৃথা, সুপ্রিয়া। কিন্তু এসব শুনে পুলিশের বক্তব্য যে রুদ্রের সাথে অ্যাক্সিডেন্টের পরের দিন সকালের ফোনের কথোপকথনে মিঠু দেবীর পোড়া গাড়ির কথা বলা, বা সুপ্রিয়ার মিঠু দেবীর সাথে রজতকে একসাথে ঘনিষ্ঠভাবে দেখার ব্যাপার, এসব শুনে যে ঠিক কাউকে গ্রেপ্তার করা যায় না। কিছু শক্তপোক্ত প্রমাণ দরকার। আর তাছাড়া প্রতিমের আর কোনো শত্রু ছিল কিনা তাও জিজ্ঞেস করেন ইন্সপেক্টর। পৃথা জানায় যে ব্যবসা শুরুর বছর তিনেকের মাথায় সোমেনদার সাথে দাদার খুব ঝামেলা হয়, আর সে নিজে শেয়ার গুছিয়ে বেরিয়ে যান সেখান থেকে। তাও বছর তিনেক আগের কথা। মনে তো হয় না সোমেনদাকে নিয়ে এখনো তেমন ভাবনা আছে কিছু। তবু সব কথা শুনে অফিসার একটা কেস হিসেবে লিখে রাখেন ঘটনাটা। আর অন্য কোনো রকম কিছু ঘটলে তাকে জানাতে বলেন। এদিকে পৃথারা দুজনে সারাদিন বাড়ির বাইরে থাকায় মিঠুর যেন কোনোভাবে সন্দেহ জাগে ওদের উপর। ওরা রাতের দিকে বাড়িতে এলে ওদের না বুঝতে দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে ওদের মনের গতিবিধি বোঝার চেষ্টা করতে থাকে বিভিন্নভাবে। রুদ্র বারবার একই কথা বলে যায়।
যে পৃথা এত ভেঙে পড়েছে যে ওকে একটু বাইরে এদিকে ওদিকে নিয়ে যেতে হচ্ছিল। সে কথা শুনে বৌদিও একপ্রস্ত কুমিরের কান্না শুরু করে দেন, তার মৃত স্বামী স্মৃতিচারণ করে। সকালে উঠে মর্নিং ওয়াকে যাওয়া রুদ্রের বরাবরের অভ্যাস। আর সেই মতো সে বাড়ি থেকে বেরোতে গিয়ে লেটার বক্সে একটা সাদা কাগজ দেখতে পায়। বক্স থেকে নিয়ে সেটা খুলতেই আর রুদ্রের মর্নিং ওয়াকে যাওয়া চুকে যায় তখনকার মতো। তাড়াতাড়ি ঘরে ঢুকে পৃথাকে জাগিয়ে তোলে সে। তারপর পৃথা কাগজটা খুলে দেখে তাতে লেখা, এম, অনেক খেলা তো খেললে আমার সাথে, ভেবেছিলে আমায় ঠকিয়ে খুব ভালো থাকবে তুমি, কিন্তু ভগবান বলেও হয়তো কিছু আছে, তাই আজ তোমার নতুন খেলার সঙ্গীকেই সে তুলে নিয়েছে তোমার জীবন থেকে। অবশ্য তুমি হয়তো নতুন শিকারে বেরোবে আবার। যাই করো না কেন, তুমি এ জীবনে একটুও শান্তি পাবে না, কিছুতেই না। ইতি পি। পৃথা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল কাগজটা ভাঁজ করে রেখে। তাদের মনের হাজার রকম অজানা প্রশ্নের মধ্যে একটা তথ্য খুব পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিয়ার বক্তব্যটার মধ্যে কোনো রকম মিথ্যা ছিল না। কিন্তু এম অক্ষর যদি মিঠুকে বোঝায়, তাহলে কে এই পি? তবে কি দাদা? তারপর আর দেরি না করে রুদ্র আর পৃথা আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে এটা জমা দিতেই পুলিশ গাড়ি নিয়ে বেরোয় আর সোজা আসে প্রতিমদের বাড়িতে প্রতিম দত্তের স্ত্রী মিঠু দত্তকে থানায় নিয়ে যাওয়ার জন্য। মিঠু যথারীতি মারাত্মক নাটক শুরু করে তখন। প্রথমে কুমিরের কান্নায় আর চিঁড়ে না ভেজায় তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে নিজের সত্যতা প্রমাণের চেষ্টা করে। উপরন্তু সেই চিঠির ব্যাপারে ডাহা অস্বীকার করে। তারপর রুদ্র পুলিশকে জানায় যে সে একটা ব্যাপার জানাতেই ভুলে গিয়েছিল। এ বাড়ির ড্রাইভার শিবু তার ছেলেকে যে ডাক্তার দেখায় তার ফিজ 1000 টাকা। সেই ডাক্তারকে মাসে 4 বার দেখে মেডিসিন কিনে মেনটেন করা তার সাধ্যের বাইরের হিসেব। কিছু তো গরমিল আছেই। এসব শুনে পুলিশ তদন্ত করে দেখে যে শিবুর অ্যাকাউন্টে কোনো বড় অ্যামাউন্ট ঢুকেছে কিনা, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট থেকে তেমন কিছু প্রমাণ পাওয়া যায় না। যেটা সন্দেহের কারণ হয় সেটা হলো অ্যাক্সিডেন্টের রাতে শিবুর ফোনের লোকেশনটা আর ওই দুদিনে শিবুর ফোনে আসে একটি ল্যান্ডলাইন নাম্বারের কল। তাছাড়া সেদিন রাতে 9টার পর থেকে 2বার মাত্র শিবুর সাথে কথা হয় পৃথার। আর ফোন লোকেশন অনুযায়ী জানা যায় যে অ্যাক্সিডেন্টের রাতে প্রায় 9টা থেকে আধ ঘন্টা শিবু ওই গাড়ি অ্যাক্সিডেন্টের স্পটেই ছিল, যেটা তার কথা মতো রুবি হাসপাতাল থেকে প্রায় 5 কিলোমিটার মতো। তৎক্ষণাৎ পুলিশ থানায় তুলে নিয়ে আসে শিবুকে। আর অন্যদিকে প্রতিমের বাড়ির পথের আশপাশে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করতে থাকে, এটা জানার জন্য যে কেউ ও বাড়িতে কাউকে চিঠি রেখে যেতে দেখেছিল কিনা। তাতেই জানা যায় যে পাশের বাড়িতে খবরের কাগজ দিতে আসে যে ছেলেটা, একজনকে নাকি ও বাড়ির গেট থেকে বেরোতে দেখেছিল। তাকে থানায় এনে তার কথা মতো স্কেচও বানানো হয় একটা। কিন্তু হাজার জিজ্ঞাসাবাদের পরও মিঠুর মুখ থেকে কিছু বের করা যায় না। এদিকে শিবুও তার পূর্বের কথাই অনড়। ডাক্তারের ফিজের টাকার সাথে তার আর্থিক অবস্থার অসামঞ্জস্যতার কথা তুললে সে বলে সে নাকি এতদিনে ছেলের ব্যবসার জন্য টাকা জমিয়ে রেখেছিল একটু একটু করে, আর সেই থেকেই এসব ফিজ দেয়, চিকিৎসার খরচ চালায়। কিন্তু ফোন লোকেশনের ব্যাপারে সে প্রথমে অস্বীকার করতে থাকলেও পরে পুলিশের কথা বার করার স্পেশাল পদ্ধতি প্রয়োগে জানায় সে ছিল সেখানে, কিন্তু স্যারের কথাতেই। প্রতিম স্যার মরেননি। ওর একথা শোনার পর আরও কিছু চাপ প্রয়োগে সে আরও জানায় যে সে নাকি একদিন স্যারের ঘরে ড্রয়িং রুমের টেবিলে পড়ে থাকা টাকা থেকে কিছু টাকা নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল মিঠু ম্যাডামের কাছে। টাকাটা তার খুব দরকার ছিল তখন। ডাক্তার বলেছিল একটা অপারেশন করাতে হবে ছেলেটার নার্ভের। আর সেই দিন থেকে উনি শিবুকে ব্ল্যাকমেল করতে শুরু করেন যে প্রতিমদাকে সব জানিয়ে দেবেন, সিসিটিভি ফুটেজ দেখিয়ে শিবুকে পুলিশে দিয়ে দেবেন। এসব বলতে বলতেই পুলিশের পা ধরে বসে কেঁদে ফেলল শিবু। আর বলতে লাগলো, বিশ্বাস করুন, এ ছেলেটা ছাড়া কেউ নেই আমার। আমি জেলে গেলে ওকে কে দেখবে এই অবস্থায়? আমি জীবনে কখনো কারোর 1 পয়সা নিইনি। স্যার জানেন আমার সততার কথা। সেদিন শুধু ছেলেটা চিকিৎসার কথা ভেবেই ভুল, খুব বড় ভুল করেছিলাম আমি। মিস্টার রায় এবার বললেন, আর তাই তুমি মিঠু দেবীর কথা মতো সেদিন প্রতিম স্যারের গাড়ির ব্রেক ফেল করিয়ে রেখেছিলে। আর তারপর প্রতিমবাবু ঠিকঠাক মরেছেন কিনা দেখতে ওখানেই দাঁড়িয়েছিলে আধ ঘন্টা।
না না, আমি কিচ্ছু করিনি। স্যারের ক্ষতি আমি এ জীবনে করতে পারবো না। তখন শিবুকে সপাটে আরো কটা লাঠির বাড়ি দিয়ে গর্জে উঠল মিস্টার রায়। তাহলে কি করছিলি তুই ওখানে এতক্ষণ? এদিকে স্কেচটা ততক্ষণে চলে এসেছে। পৃথা, রুদ্র, সুপ্রিয়া কেউ স্কেচটা দেখে চিনতে না পারায় শিবুকে দেখানো হয় তা। আর সে বলে ওঠে, একে আমি চিনি স্যার, এ তো পিন্টু, মিঠু ম্যাডামের কোনো এক পাড়াতুতো ভাই নাকি তিনি। বছর দেড়েক আগে একদিন যখন কেউ বাড়ি ছিল না, আমি ওনাকে আসতে দেখেছিলাম। আর ম্যাডামও তাই পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেদিন আমি স্যারকে এরকমই এক অফিসের কাজে যাওয়ার জন্য শিয়ালদা ছেড়ে ফেরার পথে গাড়িটা গ্যারেজ করতে গিয়েছিলাম বাড়িতে। এবার পুলিশের ভাষায় অন্য ঘরে মহিলা অপরাধীটির আতিথেয়তা শুরু হয়। আর তার আনুকূল্যেই মিঠুর মুখে উঠে আসে তার পুরনো সব কীর্তিকলাপের কথা। পিন্টু তার অনেক আগের প্রেমিক ছিল। মাঝপথে প্রতিমকে তার দেখে কতকটা টাকার লোভে ভালো লেগে গিয়েছিল। আর প্রেমের নাটক করে বিয়েও করে ফেলেছিল তারা। এদিকে পিন্টুর সাথেও যোগাযোগ ছিল। কিন্তু ও ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল পৃথার কাছে। পুরনো সব কথা তুলে প্রীতমকে জানিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেছিল পিন্টু। এরই মধ্যে রজত রায়ের সাথেও তার কিছুটা ঘনিষ্ঠতা হয়ে ওঠায় পিন্টু আরো ভয় দেখাতো যে প্রতিমকে সব জানিয়ে দেবে সে এবার। তার জন্যই গাড়িতে ওঠার আগেই আমাকে রজতের বউয়ের ঘুমের ওষুধের স্ট্রিপ থেকে কটা ওষুধ দিয়ে দুধে মিশিয়ে খাইয়ে দিয়েছিলে তুমি। সবাই অবাক নয়নে চেয়ে আছে তখন বক্তার দিকে। এ তো সুস্থ শরীরে স্বয়ং প্রতিম দত্ত দাঁড়িয়ে আছে সবার সামনে। এ কি করে সম্ভব? কার খুনে তদন্ত হচ্ছিল এতক্ষণ তাহলে? এক এক করে সবার মুখে অবাক প্রশ্ন। তখন প্রতিম দত্তই বসে পুলিশকে সব জানান। উনি বলেন যে আমাকে 15 দিন আগে পিন্টু বলে একটি ছেলে রাস্তায় ডেকে নিজের পরিচয় দেয়, মিঠুর পুরাতন প্রেমিক বলে। প্রথমে খুব মাথা গরম হলেও ওর মুখে রজতের কথাটা শুনে কেমন যেন খটকা লাগে আমার। মনে পড়ে যায় সুপ্রিয়ার কথা। একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু তাই বলে 3 জন? মিস্টার রায় বলে ওঠেন, 3 জন মানে? হ্যাঁ, 3 জন। আমি তারপর সেদিন বিধ্বস্ত অবস্থায় গিয়ে বসেছিলাম নীলাভ রেস্টুরেন্ট কাম বারে। একটু ড্রিঙ্কও করেছিলাম। সেখানে 3 বছর পর দেখা হয়ে যায় আমার পুরনো বন্ধু সোমেনের সাথে। তাকে তখন কতকটা যন্ত্রণায় আর কতকটা নেশার ঘরেই বলি কিছু কথা। আর তাতেই জানতে পারি যে সে আমার যৌথ ব্যবসা থেকে নাকি এই কারণেই বেরিয়ে গিয়েছিল একদিন। মিঠুর কাছে পুরুষের সঙ্গে একটা নেশার মতো, পুরুষ বদলানো একটা শখ ওর নোংরা মনের। তখন আমাদের সদ্য বিয়ে হয়েছিল, তাই সে বছর পার্টিটাতে মিঠু সোমেনের উপর ঢলে পড়ার কথা জানায়নি আমায়। তারপরেও মিঠু মাঝে মাঝে ফোন করতো ওকে। সোমেন আমাকে কিছু ব্যবসায়িক ঝামেলার প্রসঙ্গ দেখে বেরিয়ে যায় আমাদের ব্যবসা থেকে, কিন্তু মিঠু থেমে থাকেনি। তারপর রজত রায়কে সে নিজের মনের মতো করে পেতে উঠে পড়ে লাগে। আর সবাই তো আর সোমেন হয় না। এসব জেনে আমি মিঠুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকলে আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান কষে সে। আপনি জানলেন কি করে যে সে আপনাকে সরাতে চায়? মিস্টার রায়ের প্রশ্ন। আমি কৃতজ্ঞ শিবুর কাছে। ও আমাকে আগের দিন দুপুরেই মিঠুর প্ল্যানের কথা সব জানায়। মিঠু নাকি প্রথমে আমি জাস্ট বেরোবার আগে কটা ঘুমের ওষুধ গুলে দুধে খাওয়ানোর পরিকল্পনায় ছিল আমায়, যেহেতু আমি ডিনার সেরে রোজ দুধ খাই। আর তারপর ব্রেক ফেল করে গাড়ি চালানো, আমার ঘুম চোখে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া আর গাড়ি না পুড়লেও বাকি কাজ শিবুর ম্যানেজ করে দেওয়া। যদিও গাড়ি পোড়ানোর কাজটা আমিই করেছিলাম সেদিন শিবুর সাথে। তারপর শিবু আমার সামনেই ফোন করে মিঠুকে জানিয়েছিল আমার শেষ হয়ে যাওয়ার নিশ্চিত খবরটা। তারপর থেকে কথা মতো আমি আমার ফোন অফ করে রেখে শুধুমাত্র বুথ থেকেই যোগাযোগ রেখেছিলাম শিবুর সাথে। আমি ভেবেছিলাম মৃতের মুখোশ পরে আমি রজতের সাথে মিঠুর সম্পর্কটাকে হাতে নাতে ধরবো। কিন্তু আজ শিবুকে ফোনে না পেয়েই আমি ওর বাড়িতে গিয়ে জানতে পারি ওকে পুলিশে নিয়ে গেছে। যে আমার প্রাণ বাঁচিয়েছে তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই ছুটে আসি। আর হ্যাঁ, আজ সকালে আমার কথাতেই পিন্টু চিঠিটা রেখে এসেছিল আমাদের বাড়ির লেটার বক্সে, যাতে বোন আর রুদ্রও কিছুটা বুঝতে পারে। যাই হোক, পাপেরও তো বাপ থাকে, তাই ভগবানের হিসেবে এক পাপই চলে যায় ওপরে। আর এক পাপীকে আমি বেঁচে থাকতে প্রমাণ করতে পারিনি। আজ মিথ্যে মরে প্রমাণ করলাম যে সে কত ঘৃণ্য। আজ আমার সাথে হওয়া ওর 5 বছরের মিথ্যে প্রেমের নাটকের মৃত্যু হলো,
আমার মিথ্যে মৃত্যুর মধ্য দিয়ে। পৃথা দাদাকে ফিরে পাওয়ার আনন্দে জড়িয়ে ধরল প্রতিমকে। তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে প্রতিম বলতে থাকে, মনে আছে বোন, বাবা একটা কথা খুব বলতেন, পরের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেকেই পড়তে হয় একদিন। এতক্ষণ ধরে শুনলেন মিথ্যের মৃত্যু গল্পটি। গল্প লেখিকা শেলী ভট্টাচার্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।